গল্পের নামটা অনেক পরিচিত হলেও কাহিনী ভিন্ন, আশা করি ভালো লাগবে। এই রাফি ওঠ। আম্মু জ্বালাইতেছো কেন? কলেজ তো বন্ধ, একটু ঘুমাই না। ঘুমাই মানে? তোর আজ কই যাওয়ার কথা ছিল? কই? তোর মামা কাল ফোন করে তোকে কি বললো? যেতে বলছে আর কি। তা তুই যে কাল টিকিট কেটে আনলি, বাস কি তোর জন্য দাঁড়িয়ে থাকবে? ও শিট, আগে ডাক দিবে না? এত অলস কেন তুমি? আমি অলস দ্বারা। দিলাম বাথরুমের দৌড়, ফ্রেশ হয়ে নাস্তা করে ব্যাগটা নিলাম, রাতেই গুছিয়ে রেখেছিলাম। আম্মু, কি হলো? 2000 টাকা দাও। কেন, তোর আব্বু না 2000 দিল? সেটা তো আব্বু দিছে, তুমি দাও না। আম্মু রুমে গেল। যাক, আজ 2000 টাকা লাভ হইল, ছুটিটা বেশ ভালো যাবে। আমি রুম থেকে এসে হাতে 1000 টাকা ধরিয়ে দিল। 1000 টাকায় কি হয়? না লাগলে দিয়ে দে। আরে আমি কি তা বলছি? তোমরা কিপটে হতে পারো, আমি নির্লজ্জ নই যে কারো দেওয়া জিনিস ফিরিয়ে দেব। কষ্ট লাগবে না তোমার? তুমি যেমন কিপটে, তোমার ভাইটাও তেমন কিপটে। তোকে যেতে হবে না কিপ্টের বাড়িতে। আরে রাগো কেন? আসি আমি। আচ্ছা সাবধানে যাস, আর গিয়ে ফোন দিস। আম্মুর থেকে বিদায় নিয়ে রিকশায় উঠলাম, সোজা বাস স্ট্যান্ডে চলে আসলাম। বাস কিছুক্ষণ পরে আসলো, বাসে উঠে পড়লাম। আপনাদের তো ইন্ট্রো দেওয়া হলো না। আমি রাফি, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, বাবা মার একটি মাত্র সন্তান। আজ 3 বছর পর মামা বাড়ি যাচ্ছি। লাস্ট গেছিলাম জেএসসি পরীক্ষা দিয়ে, এবার মামা মামির জোড়াজোড়িতে যেতে হচ্ছে। অবশ্যের মধ্যে মামা মামি অনেকবার আমাদের বাসায় এসেছে। পুরো 4 ঘন্টা জার্নি করে বাস থেকে নামলাম। এখান থেকে রিক্সা নিলেই চলে যাব, কিন্তু হঠাৎ করেই কেমন যেন লাগছে। আসলে বাস থেকে নামার সময় আমার খুব খারাপ লাগে, তাই সাইডে একটা দোকানে গিয়ে একটা সিগারেট নিয়ে ধরলাম। ওখানে বসে সিগারেট খাচ্ছি। সাইডে গার্লস স্কুল, আর একটু এগিয়ে গেলেই বয়েজ স্কুল। একটু পর স্কুল ছুটি দিল। স্কুলের মেয়েরা সবাই বেরিয়ে যাচ্ছে একসাথে, কিন্তু একটা মেয়েকে দেখলাম তাকিয়ে আছে। আমি নিজের মনে সিগারেট খাচ্ছি আর ফোন টিপতে লাগলাম। একটু পরে একটা ছায়া আমার সামনে আসলো। তাকাতেই দেখি সেই মেয়েটা আর ওর কিছু বান্ধবী। ওর বান্ধবীগুলো দোকান থেকে কি যেন কিনতে লাগলো। মেয়েটা আমার সাইডে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। সিগারেট খাওয়া খারাপ, সিগারেট খান কেন? ভালো লাগে তাই। ভালো লাগা বের করে দেব। মানে? আজ থেকে সিগারেট খাওয়া বন্ধ করবেন। আমার বাপের টাকায় সিগারেট খাবো না গাঁজা খাবো সেটা আমার ব্যাপার। বলে সিগারেটটা ফেলে দিলাম, দিয়ে দোকান থেকে একটা কোক নিয়ে খেতে লাগলাম। হঠাৎ করে মেয়েটা এসে কোকটা নিয়ে খেতে লাগলো, অর্ধেকটা খেয়ে আমাকে দিল। থ্যাংক ইউ। বলে মেয়েটি চলে যেতে লাগলো। এই পিচ্চি শুনো। মেয়েটি দৌড়ে আসার মতো হেঁটে আমার কাছে আসলো। এই পিচ্ছি কারে কোন? কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ। তাহলে পিচ্চি তো হইলা। বাসা কই? আর তোমার কি তার ছেড়া চেনো না জানো না কাউকে? তাকে জ্ঞান দাও। সেটা পরেই বুঝতে পারবেন। বলে মেয়েটি চলে গেল। আমি রিকশায় উঠলাম, তখনই মেয়েটাও উঠে এসে বলল, ওই পিচ্চি নামো। তুই মুই করেন কেন? এক্ষুনি লোক ডাক দিব, তখন বলবো আপনি আমাকে টিস করছেন। হইছে বোন, আমার নামো। চৌধুরী বাড়ি যাবেন তো? কিন্তু কেন? আমি ওইদিকেই যাব, রাস্তায় নেমে যাব, চলেন। মানে কি? অন্য রিকশায় যান। যাবেন নাকি লোকজন ডাক দিব? কি মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা, মামা চলেন। রিকশা চলতে শুরু করলো। আমি চুপ করে বসে আছি। 5 মিনিট পর রিকশা মামার বাসার সামনে এসে দাঁড়ালো। মেয়েটি নেমে গেল, ভাড়াটা দিয়ে বাসার ভিতরে চলে গেল। কি ব্যাপার, এই মেয়ে এই বাসায় গেল কেন? এই রে বিচার দিবে নাকি? আর যদি সিগারেট খাওয়ার ব্যাপারটা বলে দেয়, তাহলে মামা আমার ছাল তুলে ডুগডুগি বাজাবে। আমি তাড়াতাড়ি ভাড়া মিটিয়ে ভিতরে গেলাম। গিয়ে ঠাডা পড়লো মাথায়। প্রথম দিন মামার বাসায় এসে মামার কাছে কালারিং হতে হবে মনে হয়। এখনো তো দিন বাকি আছে। ভিতরে গিয়ে দেখি মেয়েটা নেই। কোথায় গেল খুঁজতে লাগলাম, তখনই মামা আসলেন। কিরে, এতক্ষণ লাগে আসতে? আরে রাস্তায় জ্যাম ছিল তাই দেরি হয়ে গেল। কেমন আছো মামা? ভালো, তাই এতদিন পরে মনে পড়লো আমাদের কথা। ও, তোকে আসতে বলছে কে? না আসলেও তো পারতি। রাগ করছো কেন? এখন থেকে মাঝে মাঝে আসবো, ঠিক আছে? হুম, যা ফ্রেশ হয়ে নে। বড় মামা কোথায়?
অফিসে আছে, আসবে একটু পরে। আফরিন কোথায়? দেখ ভেতরে আছে। আমি ভিতরে এসে নিজের রুমে আসলাম। ফ্রেশ হয়ে আফরিনের রুমে গেলাম। কই রে ছাগল? ভিতরে ঢুকতেই পুরো শক খেলাম। সকালের পিচিটা শুয়ে টিভি দেখছিল। ওই পিচি, তুমি এখানে কি করছো? আমাকে দেখে উঠে আসলো। একদম পিচ্ছি বলবেন না, বললে গলা কেটে ফেলবো। আরে বাবা, পিচি তো পুরো ছোট লঙ্কা, নাক টিপলে দুধ বাড়ায় আবার। ওই, আমি আপনার থেকে 1 বছর 3 মাসের ছোট, তাতেই পিচ্ছি বলেন? ছোট তো বড় তো আত হতে পারবে না, পিচি পিচি থাকে, বড় আর হতে পারবে না। আরেকবার যদি পিচ্ছি বলেছিস তাহলে তোকে। তাহলে কি? চোর কোথাকার মানুষের ঘরে ঢুকে বসে আছে। ওই আমার কাকার বাসা, আমার বোনের ঘর, আমি কি করব সেটা আমার ব্যাপার, তোর কি? কাকার বাসা মানে? ভাইয়া, ও বড় আব্বুর মেয়ে নীলা, ভুলে গেছো? কেমন আছিস? ভালো, তুমি? ভালো। আর তো আসিসই না আমাদের বাসায়। তুমিও তো আসো না। এই যে এখন এসেছি। খুব ভালো করেছো। এখন অনেক মজা করব আমরা। হুম। নীলা আমাদের কথাবার্তা শুনছে আর চুপ করে আছে। আপনারা হয়তো ভাবছেন নীলাকে। নীলা হলো আমার বড় মামার মেয়ে। নিজের মামা নয়, কিন্তু আমি নিজের মামাকে আর নীলার আব্বুকে এক চোখে দেখি। বুঝলেন না তো? আসলে আমার দাদুরা 2 ভাই। নীলার আব্বু বড় দাদুর ছেলে, কিন্তু সম্পর্কে যেন তারা এক মায়ের পেটের ভাই। ছোট থাকতে নীলার আম্মু মারা যায়, তাই নীলা সারাদিন এই বাড়িতেই থাকে। পাশে ওদের বাসা। তখনই মামি আসলেন। চল তোরা, খাবার রেডি, খেয়ে আয়। চলো, খুব ক্ষুধা লাগছে। আমি আর আফরিন পাশাপাশি বসলাম। নীলা সামনে বসলো। আমি আর আফরিন কথা বলতেছি আর হাসাহাসি করতেছি। নীলা শুধু তাকিয়ে আছে। খাওয়া শেষ করে আমি রুমে আসলাম। এসে দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে আম্মুকে ফোন দিয়ে বললাম পৌঁছে গেছি। তারপর ফ্রেশ হয়ে ছাদে গেলাম। কিছুক্ষণ পর আফরিন আসলো। কি করো ভাইয়া? এই তো বসে আছি, বসো। আফরিন আমার পাশে বসলো। দুইজনে বসে গল্প করতে লাগলাম। এরই মধ্যে পিচ্চিটা আসলো। নীলা আসলেও অতটা পিচ্চি না, আমার থেকে একটু ছোট থাকতে ওর একটু হাইট কম ছিল, তাই আমি ছোট থাকতে ওকে পিচ্চি বলে ডাকতাম। নীলা এসে আমাদের পাশে বসলো। তিনজন মিলে গল্প করতে লাগলাম। চলো না ভাইয়া, একটু ঘুরে আসি। চলো। তারপর তিনজন মিলে ঘুরতে বের হলাম। এলাকাটা ঘুরে দেখছিলাম। অনেকেই চেনা। অনেক লোক বলতেছে মা কেমন আছে, বাবা এখন কি করে, আরও অনেক কিছু। একটু সামনে যেতে একটা মেয়ে হাজির। আফরিন ওকে দেখে এগিয়ে গেল। ওরা কি যেন কথা বলতেছিল। আমি আর নীলা দাঁড়িয়েছিলাম। তা পিচ্চি, কি নিয়ে পড়ো? বসি না পিচ্ছি বলবেন না। বললে কি করবে? গলা টিপে এখানেই মেরে ফেলবো। আফরিন আমাকে ভাইয়া বলে কারণ আমি ওর বড়, আর আমি তোমাকে পিচ্চি বলি কারণ তুমি আমার ছোট, বুঝলা? তাই আমি তোমাকে পিচ্চিই বলবো। না পিচ্ছি বলবেন না। তাহলে কি বলবো? কেন, আমার নাম নেই? কি পিচ্চি? বলে হাসতে লাগলাম। তখনই আফরিন আর মেয়েটি আসলো। রাফি ভাইয়া, এ হলো মাইশা আপু, তোমাদের সাথেই পড়ে। হাই। হ্যালো। তারপর মাইশা সহ ঘুরতে লাগলাম। মাইশা আমার দিকে বারবার আর চোখে তাকিয়ে আছে। আমি কিছু বলছি না, কিন্তু মেয়েটার একটু গায়ে পড়ার স্বভাব আছে। আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। করে বড় মামার বাসায় গেলাম, সাথে নীলা আর আফরিন। কেমন আছো মামা? আরে ইমন, আয় বাবা। ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। তুমি তো আর আমাদের বাসায় যাওই না। যাবো বাবা। তোমার শরীর কেমন আছে? ভালো আছে। শুন, আজ থেকে তোরা এই বাসাতে থাকবি। একলা একলা থাকতে ইচ্ছে করে না। নীলাও তো সারাদিন ওই বাসায় থাকে। আচ্ছা মামা, আমি তাহলে বলে দেই। আচ্ছা, বলে দে। তারপর আমি মামিকে ফোন করে বলে দিলাম আজ রাতে এই বাসাতেই থাকবো। রাতে খেয়ে ছাদে বসে আছি, পিছনে কারো যেন আওয়াজ পেলাম। পিছনে ঘুরে দেখি আফরিন দাঁড়িয়ে। কি রে, এত রাতে ঘুম নাই? ঘুম আসছিল না। আফরিন আমার পাশে বসলো। দুজনে গল্প করতে লাগলাম।
আচ্ছা নীলা আমাকে আগে থেকে চিনলো কেমন করে? ও তো আমাদের বাসায় অনেক দিন ধরে যায় না। ও তোমার ছবি দেখেছে মায়ের ফোনে। ও। আরেকটা কথা কি জানো? বলো। নীলা কিন্তু তোমাকে পছন্দ করে। এত পাকনা হয়েছেন আপনি, তা কি করে বুঝলেন? আগে যখন আমরা তোমাদের বাসায় যেতাম ও শুধু তোমার কথা বলতো। তুমি আসার আগেও সারাদিন বলতো যে তুমি কোন দিন আসবে। আসলে নাকি ও খুব মজা করবে তোমার সাথে। বাহ, ভালো তো। ভালো তো মানে, দেখো তোমার ওর সাথেই বিয়ে হবে। আমাকে কি পাগল কুকুরে কামড়াইছে যে ওর মতো পিচ্চি আর শয়তান মেয়েকে আমি বিয়ে করতে যাব? দেখো কি হয় পরে। হয়েছে, তোর পাকনামো বাদ দে। অনেক রাত হয়েছে, চল ঘুমিয়ে পড়ি। চলো। তারপর নিচে আসলাম, এসে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে এসে নীলা ডাকছে, ওই পিচ্চি যা এখান থেকে। আগে ওঠো। পরে উঠবো, এখন না। না, এক্ষুনি ওঠো, আমাকে স্কুলে নিয়ে আসবে। পাগল নাকি? নিয়ে যাবে কিনা বলো। পারবো না। ঠিক আছে, তাহলে আমি বাবা কাকা কাকি সবাইকে বলে দিচ্ছি তুমি কি খাও। এই রে সারছে, মামা যদি জানতে পারে তাহলে আমার খবর খারাপ করে ছেড়ে দিবে। ওই দাঁড়া দাঁড়া, কে বলেছে নিয়ে যাব না? তুই আমার পিচ্চি বোন না? তোর জন্য এইটুকু তো করতেই পারি। ওই পিচ্চি কে? হ্যাঁ তুই পিচ্চি, আর আমাকে বোন বলবি না, মনে রাখিস। আফরিন যেমন আমার বোন, তুই আমার বোন। আর তোকে পিচ্চি বলবো না, তুই তো আসলেই পিচ্চি। ঠিক আছে, আমি সবাইকে বলছি যে তুমি কি খাও। আরে না, আমি তো মজা করছিলাম। আর পিচ্চি বলবো না, তুই যা, রেডি হয়ে আয়। মনে থাকে যেন। নীলা চলে গেল। ধুরবাল, কি চিপাই যে পড়লাম। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আফরিন আর নীলা রেডি। কিসে যাবি? বাইকে। আচ্ছা তোরা দাঁড়া, আমি নিয়ে আসছি। তারপর বড় মামার গ্যারেজ থেকে বাইকটা বের করলাম। বড় মামার বাইক খুব পছন্দ, তাই বাইকটা কিনেছিল, কিন্তু চালায় না। বাইকটা বের করে স্টার্ট দিলাম। অনেক দিন ধরে পড়ে থাকায় স্টার্ট দিতে একটু কষ্ট হলো। স্টার্ট দেওয়ার পর নীলা আর আফরিন উঠে বসলো। আমি বাইক চালাতে লাগলাম। নীলা একবারে জড়িয়ে ধরলো। ওই ছাগল, কি করছিস? ছাড়। ছেড়ে দিলে পড়ে যাবো তো। পড়বি না, ছাড়। পারবো না ছাড়তে। দূর, মর যা তুই। বলে বাইকের গিয়ার বাড়িয়ে দিলাম। 5 মিনিটে স্কুলের সামনে আফরিন আর নীলা নেমে গেল। বাই ভাইয়া। বাই। ওরা চলে যাওয়ার পর পাশের একটা দোকানে চা খেতে লাগলাম। একটু পর নীলা স্কুলের ভিতর থেকে বেরিয়ে আসলো। এখানে কি? চা খাচ্ছি। এখানে চা খেতে লাগবে না, বাসায় গিয়ে যত ইচ্ছে খাও। তখনই একটা মেয়ে আসলো। নীলা কে হয় এটা? তোর ভাই? দেখতে কি কিউট। কিন্তু তোমাদের ভাই, দুলা ভাই মানে আমার বর। তোর বর মানে? তোর বিয়ে হলো কবে? কাল রাতে হয়েছে। আর কিছু? এখন যা, ওর দিকে তাকাবি না। মেয়েটি কিছুই বুঝতে না পেরে চলে গেল। ওই, তুই আমাকে নিজের বর বললি কেন? আমার যা ইচ্ছে হয়েছে বলেছি। যা ভাগ সামনে থেকে, যা, তোদের স্কুলের একটা মেয়েকে পটিয়ে নিব। কতদিন আর সিঙ্গেল থাকি? কুত্তা, মেরে ফেলবো। ওই ভুলে যাস না, আমি তোর বড় হয়ে সম্মান দিয়ে চলবি, বেয়াদব মেয়ে। তোর সম্মানের গুষ্টি কিলাই। এক্ষুনি বাসায় যাবি, না হলে আমি কাকাকে এক্ষুনি গিয়ে বলে আসবো। আরে চেতিস কেন? দেখ, আমি যদি একটা গপ পাই তাহলে তোরাও একটা ভাবি পাবি। ভাব বিষয়টা একবার। কথাটা বলার পরপরই নীলা পিঠে মারতে লাগলো। কুত্তা লুচ্চা, যা এখান থেকে। না, যাব না। আজ আমি গপ পটিয়ে যাব। তখন ওই সাইডে রাখা একটা লাঠি তুলে নিল। ওটা দেখে গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। টান। উহ বাবা, পুরো বেঁচে গেছি। বাসে এসে বাইকটা রেখে নাস্তা করলাম, করে ফোন টিপতে লাগলাম। তারপর বাইরে আসলাম। সাইডে দোকানে গিয়ে ক্যারাম বোর্ডে খেলতে খেলতে লাগলাম। সবাই প্রথমে মনে করেছিল আমি হয়তো লুল প্লেয়ার। পরে খেলা দেখে সবার মাথায় হাত। বাজিতে 2টা স্পিড জিতে নিলাম। তারপর বাসায় এসে গোসল করে দিলাম একটা ঘুম। কিছুক্ষণ পর কে যেন ডাকতে লাগলো। চোখ খুলে দেখি নীলা। কিরে পিচ্চি, ডাকছিস কেন? পিচ্চি কারে কও? বলছি না পিচ্চি কইবা না। দাঁড়াও, এক্ষুনি কাকাকে বলছি। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ওর হাতটা ধরলাম।
না না বোন, আমার বলিস না, যেটা চাইবি সেটাই দিব। আবার বোন? আজ আর থামবো না। বলেই নীলা মামাকে ডাকতে লাগলো। আমি গিয়ে ওর মুখটা চেপে ধরলাম। ওই চিল্লাস কেন? আর পিচ্ছি কইবা? না, যা আর কইব না। খালি এটা দিয়ে হবে না, একটা কিস দাও, তাহলে আর বলবো না। কি? সর সামনে থেকে, দূর হ। সেই হুশ হুর। ঠিক আছে, দিতে হবে না, আমার পাওনা আমি নিজেই নিয়ে নিচ্ছি। কথাটা বলার পরে নীলা ওর ঠোঁট দুটো আমার ঠোঁটে লাগিয়ে দিল। আমি ধাক্কা দিয়ে ওকে আমার থেকে দূরে সরিয়ে দিলাম। কি করতেছিস সেগুলা? আমার বরকে আদর করতেছি। পাগলামো করিস না, যা এখান থেকে। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। ফাইজলামের একটা মাত্রা থাকে বুঝলি। আমি কিছু করে বসি তার আগে চলে যায় এখান থেকে। ও গালে হাত দিয়ে ওখানে দাঁড়িয়ে রইল। দূর থাক তুই, বলে আমি রুম থেকে বের হয়ে আসলাম। সোজা ছোট মামাদের বাসায় চলে আসলাম। মামি, খেতে দাও। বস, দিচ্ছি। মামি খাবার দিতে দিতে বলল, নীলা কই? ওদের বাসাতেই আছে। তোকে ডেকে আনতে গিয়ে নিজেই আসলো না? কেন, ও খায়নি? না। আফরিন খেয়েছে। ও একটু আগে করলো। আচ্ছা তুমি দাঁড়াও, আমি নীলাকে ডেকে নিয়ে আসছি। খাবার রেখে বড় মামার বাসায় আসলাম। গিয়ে দেখি নীলা আমার রুমে বসে বসে কাঁদছে। ওই চল, মামি ডাকতেছে খাওয়ার জন্য। কি হলো, চল। যাব না আমি, কেউ নেই আমার, চলে যাও এখান থেকে। কেউ নেই মানে? আমরা নেই? না, আমি তো অনাথ, তাই তো মারলা। অনাথ বলেই তো সবাই করুণা করে। আমি অনাথ, তাই আমাকে ভালোবাসে না। যদি আমার মা থাক তাহলে তুমি ভালোবাসতে। এসব হলো তোমাদের ঢং, নিচে নিচে সবাই এক। যাও এখান থেকে। খুব লেগেছে তাই না? তুই বুঝিস না কেন? তোর সাথে আমার যায় না। আর ভালোবাসা এগুলো বোঝার জন্য তুই অনেক ছোট। এইসব সব মোহ একসময় কেটে যাবে। আমার কথা শুনে ওর কিছুই হলো না, আরও কান্নার গতি বাড়িয়ে দিল। আচ্ছা আমি সরি, এবার তো মাফ করে দে, আর কোনোদিনও মারবো না, যা। না, শুধু সরি বললে হবে না। তাহলে? তখন ও আমাকে ওর কাছে টান দিয়ে দুই ঠোঁট এক করে দিল। আমি ওকে সরাতে চাইলেও আমার দিকে আরও হেলে আসছিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে দৌড় দিল। আমি এখনো আতঙ্কে আছি। একটু পর উঠে মামার আফরিনদের বাসায় আসলাম। এসে দেখি নীলা টেবিলে বসে খাওয়া দাওয়া করছে। আমাকে দেখে মুচকি একটা হাসি দিল। কি নাটকটাই না করলো এই মেয়ে, যে কেউ ফ্ল্যাট হয়ে যাবে। আমি চুপ করে টেবিলে রাখা খাবারটা খেতে লাগলাম, কিন্তু শয়তানিটা নিচ দিয়ে পায়ে গুঁতা দিতে লাগলো। আমি কিসে কম, পরের বার গুঁতা দেওয়ার সাথেই ওর পায়ে দিলাম চাপা। ও জোরে চিল্লানি দিয়ে উঠল। কি রে, কি হলো? কিছু না মামি। তারপর আমি খেয়ে বাইরে আসলাম। বাইরে বসে আছি। একটু পর আফরিন আর নীলা আসলো। নীলা আমার সাথে ঘেঁষে বসলো। আফরিন সেটা দেখে হাসতে লাগলো। এত বড় জায়গা থাকতে ঘেঁষে বসলি কেন? ভালোভাবে বসে থাকলে থাক, না হলে আপনি আসতে পারেন। বেশি কথা বললে কোলে উঠে বসবো। এই মেয়ের কথা বলা যায় না, সত্যি কোলে উঠে বসবে। থাক, এরকমই থাক। আফরিন আর নীলা গল্প করতে লাগলো, আমি ফোন টিপতে লাগলাম। কেমন আছো রাফি? মাথা তুলে তাকাতেই দেখি মাইশা। ভালো, তুমি? ভালো। এখানে বসে কি করছো? এই যে ছোট বোনদের সাথে একটু গল্প করছি। কথাটা নীলাকে রাগানোর জন্য বললাম। ওর দিকে তাকিয়ে দেখি রাগে পুরো লাল হয়ে গেছে। চলো সামনে থেকে ঘুরে আসি। চলো আফরিন, তোরা ভাই। সবাই মিলে হাঁটতে লাগলাম। রাফি, তোমার জিএফ নেই? না, সেই কপাল হয়নি। তোমার মতো ছেলের জিএফ নেই? বিশ্বাসই হয় না। সবই কপাল। তোমার বফের কি খবর? আমার কোনো বিএফ নেই। ও আসলে একটা কথা কি জানো? কি? যদি থাকে নসিবে আপনা আপনি আসবে। আশা করি নসিব যেন তাড়াতাড়ি আসে। আমাদের কথা শুনে নীলা শুধু রাগে ফুঁসছে। মনে হয় মাইশাকে মেরে দিবে। আফরিন ওকে কোনোভাবে শান্ত করে রাখতেছে। তারপর মাইশা যেটা বলল শুনে চোখ চরক গাছ হয়ে গেল। তুমি যদি চাও নসিব খুব তাড়াতাড়ি আসবে। মানে? মানেটা তুমিও জানো।
আরে আপু, আমার জামাইয়ের সাথে এত কথা না বলে আমাদের সাথেও তো একটু বলো, আমরা আছি এখানে। জামাই মানে? মানে রাফি আর আমার বিয়ে ঠিক হয়ে আছে, সেই হিসেবে ও আমার জামাই লাগে, আমি ওর বউ। তুমি আমাদের বড় আপু, তাহলে ওরও বড় আপু। রাফি কি বলছে ও? ওর কথা বাদ দাও তো, চলো কোনো জায়গায় বসি। তারপর বাসার সামনে গিয়ে বসলাম। রাফি সত্যি করে বলো, ও যা বলছে সব কি সত্যি? আরে না, এই পিচ্চির কথা তুমিও শুনেছ। আচ্ছা আপু, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। তারপর নীলা আমার কোলে এসে বসে পড়ল। ওই কি করছিস, নাম। ও আমার গলা জড়িয়ে ধরলো আর কানে কানে বলতে লাগলো, যদি নামায় দাও তাহলে এখান থেকে সোজা কাকা আর বাবার কাছে যাব, তারপর বলবো যে তুমি কি খাও, তাই চুপচাপ বসে থাকো। দেখছো আপু, আমি বললাম না ও আমার জামাই লাগে, ওকে বলো তো আমাকে নামায় দিতে। রাফি ওকে নেমে যেতে বলো। আরে আপু, ও আমাকে এত ভালোবাসে যে কোল থেকে নামাবেই না। আর একটা কথা বলে রাখি, আর কোনোদিন যদি ওর সাথে পটর পটর করতে দেখেছি তাহলে ভুলে যাব তুমি আমার আপু, কথাটা যেন মনে থাকে। মাইশা মন খারাপ করে চলে গেল। আর একটুর জন্য আমার রিলেশনটা হলো না। কাজটা ভালো করলি না। আমার যা ইচ্ছে করব। এখন তো নেমে যা, লোকে দেখছে। দেখুক আমি আমার জামাইয়ের কোলে বসে আছি, কার কি। এই জামাই জামাই করিস কেন এত? আমি কোন দিন তোর জামাই হলাম? হওনি, হইতে কতদিন। তোর জামাই হওয়ার থেকে বিষ খাবো। এখন ওঠ, ভারী লাগতেছে, পা ব্যথা লেগে গেল তোর ওজনের জন্য। সেটা দেখাই যাবে। আর আমি মোটা হইলে মাসে আটার বস্তা। আমার মতো কয়টা মেয়ে আছে এই এলাকায়, দেখাতে পারলে ছেড়ে দিব, যাও। আরে বাপ ভেবে মাটিতে পা পড়ে না। আসলে তোর মতো নুল্লু, ঝগড়াটে, শয়তানি, চিপকু, আটার বস্তা টাইপের মেয়ে একটাও নাই এই এলাকায়। ও তাই, আমি চিপকো? দেখি এবার কে নামায় আমাকে এখান থেকে। এরকম করিস না, আমার পা খুব ব্যথা করছে। ও কি যেন ভাবলো, তারপর লাগে একটা পাপ্পি দিয়ে আফরিনকে নিয়ে ভিতরে চলে গেল। আমি বাসায় ঢুকতেই মামি ডাকলো। মামি বলো। কালকে আমার ভাইয়ের মেয়ের বিয়ে, আমি তো যেতে পারবো না, তুই, আফরিন আর নীলা যাবি। না মামি, ওরা যাক, আমি যাব না, ওদের পাঠিয়ে দাও। আমি ওদের একা ছাড়তে পারবো না, তুইও সাথে যা। কি আর করার, রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইরে গেলাম, একটা সিগারেট ধরিয়ে ক্যারাম বোর্ড খেললাম। দুপুরে বাসায় এসে গোসল করে খেয়ে একটা ঘুম দিলাম। বিকেলে কে যেন ধাক্কা দিতে লাগলো, চোখ খুলে দেখি নীলা। কি হয়েছে? ওঠো, বিয়ে বাড়িতে যেতে হবে তো। পরে উঠবো, যা। ঠিক আছে, তাহলে আমিও শুয়ে পড়ি। নীলা আমার সাইডে শুয়ে পড়লো, আমি লাফ দিয়ে উঠে পড়লাম। পুরো বেয়াদব মেয়ে তো। তো লজ্জা বলতে কিছু নেই? তাড়াতাড়ি নিচে আসো, না হলে কতটা নির্লজ্জ এসে দেখিয়ে দেব। ফ্রেশ হয়ে নিচে আসলাম। একটু পর নীলা আসলো। নীলাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। সাদা ড্রেস, কপালে কালো টিপ, কোকড়ানো খোলা চুলগুলো ওর দেখতে যেন পরি। নীলাকে কোনোদিন ঠোঁটে লিপস্টিক দিতে দেখিনি। ওর ঠোঁটগুলো কেন জানি এমনিতেই গোলাপি কালার। ভাইয়া কি দেখছো? আফরিনের কথাই ঘোর কাটল। কিছু না, তোকে দেখতে খুব সুন্দর লাগছে, যেন পরি। থ্যাংক ইউ। আর আমাকে? তোকেও চল, এবার যাওয়া যাক। তিনজনে বেরিয়ে পড়লাম। বড় মামার গাড়ি নিয়ে, ড্রাইভার নিয়ে যাচ্ছি। আমাদের নামিয়ে দিয়ে আবার চলে আসবে। নীলা আর আফরিন পিছনে বসলো, আমি ড্রাইভারের পাশের সিটে। মামির ভাইয়ের বাড়ি মাত্র 2 ঘন্টা। সন্ধ্যা লাগতে লাগতে পৌঁছে গেলাম। ভিতরে ঢুকতেই ঠাডা পড়ল মাথায়। নীলা আমার হাতটা টান দিয়ে কাছে নিল, যেন দেখে মনে হচ্ছে বড় বউ। বিয়ে বাড়িতে গিয়ে দেখলাম চারিদিক পরীরা চিনিমিনি খেলতেছে। তখনই নীলা আমার হাতটা চেপে ধরল। ওই হাত ছাড় বোন আমার। আর একবার বোন বললে এখানেই কিস করব। থাক, সেটা দরকার নেই, অনেক হয়েছে, মাফ কর আমায়। এই তো ভালো বুঝেছো, আর কোনো মেয়ের দিকে তাকাবে না।
আমি কোনো কথা না বলে হাঁটতে লাগলাম। ভিতরে গিয়ে আফরিনের মামা মামির সাথে দেখা করলাম। তারপর আফরিনের সাথে বউকে দেখতে গেলাম। আফরিনের মামাতো বোনের নাম রিয়া। রিয়া আপুর সাথে কথা বলতে লাগলাম। একটু পরে একটা মেয়ে রুমে আসলো, দেখতে বেশ সুন্দরী। এটাকে পটাতে পারলে মন্দ হবে না। মেয়েটি এসে রিয়া আপু আর আফরিনের সাথে কথা বলতে লাগলো। আফরিন, এটা কে? আমার খালাতো ভাই। ও হাই, আমি রিয়া। রাফি। তারপর ওর সাথে অনেক কথা বললাম। এদিকে নীলা শুধু তাকিয়ে আছে, বলতেও পারছে না আবার সইতেও পারছে না। তারপর রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। কাল বিয়ে। সকালে ঘুম থেকে উঠে অনুভব করলাম কে যেন পাশে শুয়ে আমার দিকে চেয়ে আছে। চোখ খুলতেই দেখি নীলা। তুই এখানে? কেন আসা যাবে না? আমি কি বলছি আসা যাবে না? কিন্তু এভাবে শুয়ে আছিস কেন? দূরে সরে যা। কেন, কাছে আসলে কি হবে? ভালো হবে না কিন্তু। কি ভালো হবে না দেখি? আগে দূরে সরে যা, আর কাছে আসবি না। বলতে বলতে ও একেবারে কাছে এসে পড়ল। ওর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নীলা, আর কাছে আসবি না বলে দিলাম। বলতে বলতে ও আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমি লাফ দিয়ে উঠে পড়লাম আর হাঁপাতে লাগলাম। কি কেমন লাগলো? তুই না মেয়ে, এতটা নির্লজ্জ হতে পারলি? ছি, ভেবেছিলাম তোকে কিছু না বলি, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবি। কিন্তু দিন দিন তোর পাগলামি বেড়েই চলেছে। আর যদি তোকে আমার সামনে না দেখি, চলে যা এখান থেকে। নীলা কাঁদতে কাঁদতে উঠে চলে গেল। এই রে, বেশি করে ফেললাম মনে হয়। আসলে নীলাকেও আমার ভালো লাগে, কিন্তু বড় মামা আমাকে অনেক বিশ্বাস করে, আর তার বিশ্বাস ভাঙতে আমি পারবো না। তাই ওর থেকে দূরে সরে আসা। তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। রিয়া আর আফরিন বসে আছে। নীলাকে দেখতে পেলাম না। আমি গিয়ে ওদের সাথে নাস্তা করতে লাগলাম। আফরিন, নীলা নাস্তা করবে না। না আপুর কি যে হলো, একটু আগে রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। আচ্ছা তুই দাঁড়া, আমি দেখছি। আমার প্লেটটা নিয়ে নীলাদের রুমের সামনে গেলাম। নীলা, দরজা খোল। দেখ নীলা, মেজাজ খারাপ করাস না আমার। দরজা খোল। এমনিতেই সকালে থেকে কিছু খাইনি। সবাই মেজাজ খারাপ করতে পারে, শুধু আমি পারি না। দরজাটা খুলতে বলছি তো। ও দরজাটা খুলে দিয়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কি হলো, শুয়ে পড়লি কেন? খাবি না? না, খিদে নেই আমার। খিদে নেই না রাগ করে খাবি না? খিদে নেই আমার। আচ্ছা থাক তাহলে, আমি আফরিন আর রিয়া খেয়ে ঘুরে আসি। জানিস রিয়া, মেয়েটা দেখতে কি কিউট, তোর থেকেও বেশি। আমি ভাবতেছি ওকেই বিয়েটা করে ফেলবো। ভেবেছিলাম আমার কথা শুনে নীলা রাগ করে ঝগড়া করতে আসবে, কিন্তু তার উল্টা হয়ে গেল। ও আরো জোরে কাঁদতে লাগলো। আরে আরে, কান্না করছিস কেন? আমি তো মজা করছিলাম। কান্না করেই যাচ্ছে। ওইসে, কান্না করিস না, খেয়ে নে। না, খাবো না, বললাম নো। এইদিকে তাকা। আমি ওর বিছানার পাশে বসলাম। বললাম না খাবো না। ওকে টেনে তুললাম, কিন্তু ও আবার জোর করে শুয়ে পড়ল। ধুর, আবার ওকে টেনে তুললাম। বললাম না খাবো না। চুপচাপ খেয়ে নে। ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। নে, হাঁ কর। কান্না করেই যাচ্ছে। খাবি না আর একটা দিব? ও চুপচাপ খেতে লাগলো। কান্নাটাও কমে গেছে। লেগেছে না খুব? না। হইছে, আর কান্না করতে লাগবে না, সরি। ও আমাকে জড়িয়ে ধরল। কি হলো? কিছু না। তারপর নিচে গেলাম। একটু পর আফরিনকে বললাম নীলাকে ডাক দিতে। ও গিয়ে নীলাকে ডেকে নিয়ে আসলো। সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম, কিন্তু নীলা চুপচাপ ছিল। বাসায় এসে গোসল করে বিয়ের কাজ করতে লাগলাম। নীলা রুমে গিয়ে আর বের হয়নি। সন্ধ্যায় বরপক্ষ আসলো। আমি গিয়ে রেডি হয়ে নিচে আসলাম। একটু পর আফরিন আসলো। কেমন লাগছে ভাইয়া? ভালো। তিনি কোথায়? আসবে না? কেন? জানি না, সকাল থেকে মন খারাপ করে বসে আছে। গিয়ে বল ভাইয়া তাড়াতাড়ি রেডি হয়ে আসতে বলল, না হলে একটু পর ভাইয়া
উপর এসে জোর করে নিচে নিয়ে আসবে। আচ্ছা। আফরিন উপরে গিয়ে কিছুক্ষণ পর নেমে আসলো। আসতেছি। একটু পর আফরিন গোতা মারল। কি হলো? সামনে তাকিয়ে দেখ। উপরে তাকিয়ে দেখি নীলা নেমে আসছে। সবার চোখ তার দিকে। সব ছেলেগুলো হা হয়ে গেছে। সবার তাকিয়ে থাকা দেখে নীলা বেশ লজ্জা পেল। মনে হলো আজ রিয়াপুর বিয়ে না, নীলার বিয়ে। নীল শাড়ি, কপালে টিপ, খোলা চুল, কানে ঝুমকো, জাস্ট অসাধারণ লাগছে। নীলা আমার পাশে এসে দাঁড়িয়ে গেল। হয়তো জানতে চাচ্ছে কেমন লাগছে ওকে। আমার দিকে তাকিয়ে আছে। খুব সুন্দর লাগছে, একদম পরীর মতো। ওর দিকে তাকিয়ে আমার কথা শুনে নীলা মাথা নিচু করে মুচকি হাসতে লাগলো। এরই মধ্যে ফিয়া চলে আসলো। তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। কথাটা শুনে নীলার দিকে তাকালাম। ওর আগে লাল হয়ে গেছে। থ্যাঙ্কস, তোমাকে অনেক সুন্দর লাগছে। আসলে রাফি, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। এখানে? সমস্যা নেই, তুমি বলো। আসলে যেদিন তোমাকে দেখেছি সেদিন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি রাফি। আই লাভ ইউ। বলার সাথে ও আমাকে জড়িয়ে ধরলো। আমি এখনো আতঙ্কে আছি, কি করব বুঝতে পারছি না। নীলার দিকে তাকাতেই ও দৌড়ে কোথায় যেন চলে গেল। আমি ফিয়াকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম। দেখো ফিয়া, এটা কোনোভাবেই সম্ভব না। আমি নীলাকে ভালোবাসি, আর আজীবন ওকেই ভালোবেসে যাব। আমি নীলাকে কখন যে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেই জানি না। কিন্তু ওর চোখের জল আর ওর থেকে দূরে থাকা আর ভালো লাগে না। আশা করি তুমি বুঝবে। বলেই নীলাকে খুঁজতে লাগলাম। পুরো বাড়ি খুঁজে কোথাও পেলাম না নীলাকে। ছাদে গেলাম। গিয়ে ছাদের কোনায় কে যেন কাঁদছে। কোনায় গিয়ে দেখি নীলা মাথা নিচু করে বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসে পড়লাম। কি হলো, কান্না করতেছিস কেন? কি হলো বলবি তো? কিছু না, তুই যা এখান থেকে। নিজের হবু জামাইকে কেউ তুই তোকারি করে? তুই আমার জামাই হতে যাবি কেন? তুই ওই ফিয়ার কাছে যা, কুত্তা। ভুল হয়ে গেছে, আর হবে না। বলেই ওর কাঁধে হাত দিলাম, কিন্তু ঝটকা দিয়ে সরিয়ে দিল। ও কান্না করেই যাচ্ছে। যত ইচ্ছে কান্না কর, আমি এখানে বসে থাকলাম। ও কান্না করতে থাকলো। একটু কান্না কিছুটা কমে গেল। দুজনে ছাদের কোনায় বসে মেঘলা আকাশটা দেখতে লাগলাম। হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করলো। নীলা উঠে চলে যেতে লাগলো। আমি ওকে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে নিলাম। ও ছাড়ার জন্য ছটফট করতে লাগলো। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আই লাভ ইউ। আমি তোকে ভালোবাসি না। ঠিক আছে, লাগবে না তোর ভালোবাসা। আমি একাই তোকে ভালোবাসবো। ওকে আরো কাছে টেনে নিলাম। ছাড় আমাকে। না, ছাড়বো না। কি করবি? ছাড় কুত্তা, না হলে মেরে ফেলবো তোকে। আগে নিজে তো বেঁচে দেখা। ও ছটফট করতে লাগলো। এক শর্তে ছাড়তে পারি। কি? একটা কিস দে, তাহলে ছেড়ে দিব। পারবো না। আমি নিজেই নিয়ে নিচ্ছি। নীলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। এক সময় নিজেকে ছাড়িয়ে চলে যেতে লাগলো। আমি হাত ধরে টান দিলাম। আমি দেয়ালের সাথে মাথা দিয়ে বসে আছি। নীলা আমার উপরে। দুজনে পুরো ভিজে গেছি। নিচে হালকা আলোয় নীলার ঠোঁট দুটো দেখা যাচ্ছিল। নীলার গোলাপি ঠোঁট দুটো আমাকে টানছিল। এক অজানা উন্মাদনা সৃষ্টি হচ্ছিল মনে। আমি নীলার কাছে গেলাম। ও কিছু বলার আগেই নিজের ঠোঁট দুটো ওর ঠোঁটের সাথে লাগিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলাম। নীলা আমাকে কিল ঘুষি মারতে লাগলো। আরে আরে, লাগছে তো, মেরে ফেলবি নাকি? কুত্তা, আজ তোকে মেরেই ফেলবো। আর কোনোদিন কষ্ট দিবি আমাকে? বল। আরে লাগছে তো। লাগুক, তাতে আমার কি? আমি নীলাকে জড়িয়ে ধরলাম। ও আমাকে জড়িয়ে ধরলো। একটু পর বৃষ্টি শেষ হলো। চলো ভিতরে যাই, ঠান্ডা লেগে যাবে আর বসে থাকলে।
আর একটু থাকি না। না চলো। নীলা আর আমি নিচে নেমে আসলাম, ফ্রেশ হয়ে নিচে গেলাম। একটু পর বউ চলে গেল, সবাই কান্নাকাটি করতে লাগলো। পরের দিন সবাই বরের বাসায় গেলাম, কিন্তু সেখানে গিয়ে ফিয়া আমার পিছন ছাড়তেছে না। মেয়েটার খুব গায়ে পড়া স্বভাব। নীলার চোখ এড়ায়নি, ব্যাপারটা খুব রেগে আছে। সন্ধ্যায় আমরা আফরিনের মামার বাসায় আসলাম। রাতে নীলা কথা বলেনি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব কিছু গুছিয়ে নিলাম, কারণ আজ আমার বাসায় যাব। একটু পর ফিয়া আসলো রুমে, এসে আমাকে জড়িয়ে ধরলো। কি করছো? ওকে ছাড়িয়ে নিয়ে আমি তোমাকে ভালোবাসি রাফি, তুমি কেন বুঝছো না? আই লাভ। আমি মারিনি, নীলা মেরেছে। বেয়াদব মেয়ে, লজ্জা করে না তোর? এতদিন তোদের বাসায় ছিলাম দেখে কিছু বলিনি, এত গায়ে পড়া স্বভাব কেন তোর? আর তুই, তোকে আমি বাসায় গিয়ে দেখে নিব। বলেই নীলা চলে গেল। ফিয়াও গালে হাত দিয়ে চলে গেল। আমি রেডি হয়ে নিচে আসলাম। আফরিন আর নীলাও নিচে দাঁড়িয়ে আছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। বাসে উঠলাম, আমি একটা সিটে আর নীলা আর আফরিন আরেকটায়। সারা রাস্তা নীলা কিছু বলেনি, শুধু রাগী লোকে তাকিয়েছিল, মনে হয় খেয়ে ফেলবে। 2 ঘন্টা জার্নি শেষে মামার বাসায় আসলাম। আমি বাইরে ভাড়া দিচ্ছিলাম, তখনই ভিতরে কিছু ভাঙচুরের শব্দ পেলাম। আমি দৌড়ে ভিতরে গিয়ে দেখি নীলা সবকিছু ভাঙতিছে। ওই পাগলি হয়ে গেলি নাকি? আমাকে দেখে ফুলদানি ছুঁড়ে মারলো। সাইড হয়ে গেলাম, না হলে মাথা ফেটে যেত। সবাই ওকে আটকানোর চেষ্টা করছিল। আরে বলবি তো কি হয়েছে? আমি বিয়ে করব। ওর কথা শুনে সবাই পুরা শক খেলো। কাকে বিয়ে করবি? ওকে। ও এই ব্যাপার, আমি তো ভেবেই নিয়েছিলাম রাফির সাথে তোর বিয়ে দিব। আমি আজই বিয়ে করব। আজকেই? দিবে কিনা বলো? আচ্ছা ঠিক আছে, ওর বাবা মা আসুক, আজকেই বিয়ে দিব, কিন্তু জিনিসপত্র তো ভাঙা বন্ধ কর। তারপর নীলা উপরে চলে গেল। আমি তো হা হয়ে রইলাম। বড় মামা আব্বু আম্মুকে ফোন করে আসতে বলল। আব্বু আম্মু আসার পরপরই বিয়ে পড়ানো হলো। এখন আমি বাসর ঘরের সামনে, হঠাৎ কে যেন ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিল। বেস্ট অফ লাক ভাইয়া। আমার গলা শুকিয়ে আসছে। নীলা বিছানায় বসে আছে, আমি ওর পাশে গিয়ে বসতে যাব। আমার কাছে আসবি না? কেন? আসবি না বলছি মানে আসবি না। অনেক চেতে আছে, ভালোভাবে বুঝবে না। ঠিক আছে, আমি মাইশার কাছে গেলাম, ওকে বলে আসি যে আমি ওর সাথে রিলেশনে রাজি। তখনই নীলা আর টান দিয়ে ওর কাছে নিয়ে নিল, এতটা কাছে যে আমি ওর নিঃশ্বাস শুনতে পারছিলাম। আর কোনোদিন যাতে অন্য মেয়ের দিকে তাকানো না দেখি, মনে থাকে যেন। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলালাম। নীলা আর কিছু বলার আগে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে পাশে শুয়ে হাঁপাতে লাগলাম। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছি। এবার ঘুমাও। নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আমি ওকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালাম।